লাস্ট ক্লাসে আমরা যেখানে ছিলাম সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইথিক্স, এখানে আমরা শেষ করেছিলাম সোশ্যাল স্ক্রিনিং অ্যান্ড গ্রিন ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপটা, যেটা সেখানে গ্রিন ম্যানেজমেন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় আপনি পেপারলেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইউ উইল ইউজ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, internet to conduct your meeting and make any communication to with your colleagues or in within the department or outside different organizations. এটা হচ্ছে আপনাদের গ্রিন ম্যানেজমেন্টের মূল থিম, যে ইউ উইল ইউজ পেপারলেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেন এরপরে আমার যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর্গুমেন্ট ফর অ্যান্ড অ্যাগেনস্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ফর বলতে বোঝানোর জন্য হচ্ছে আপনি যে সোশ্যাল রেসপন্সিবিলিটির দায়িত্বগুলো পালন করবেন সোসাইটির জন্য বিজনেস হয়ে, এটার পক্ষে মতবাদ কি, অ্যান্ড এগেনস্ট এর পক্ষে মতবাদ কি। ফর এর পক্ষে মতবাদ যেটা, এগেনস্ট হচ্ছে তার অবশ্যই বিপরীত। তাহলে আমরা প্রথমেই আবার একটু আইস ব্রেক করে নিই। সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে একটা প্রতিষ্ঠান তার মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়ে সে দেশে প্রচলিত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা ব্যতীত অন্য যে অতিরিক্ত দায়িত্ব পালন করবে সমাজের প্রতি ইথিক্যাল দিক থেকে, সেটা হচ্ছে তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এক কথায় আপনারা বলবেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মিনস organization will perform his responsibility on the viewpoint of society. He will not do anything for against the society. Of course, this organization must follow the rules and regulation. At the same time, they will work for the well-being of the society. Suppose they will establish any school or they will construct any road. These are some kinds of corporate social responsibility. Though these kinds of activities are not specified within the constitutions of the organization, or they are not bound to do it in the name of laws and or rules and regulations. সে রুলস এবং রেগুলেশন যেটা দেশে বিদ্যমান সে অনুযায়ী এই কাজ করতে সে বাধ্য না। তার দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান গবেষণা করে অ্যাগেনস্ট এবং ফরের পক্ষে বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নির্ধারণ করে দিয়েছেন। সেগুলো আমরা এখন দেখে আসি তাহলে একটু। এখানে যেটা আছে ফরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আমাদের প্রথমেই পাবলিক এক্সপেকটেশন, and then হচ্ছে লং রান প্রফিট, ইথিক্যাল অব্লিগেশন, পাবলিক ইমেজ। আমরা তাহলে অ্যাগেনস্ট এর বিষয়টা প্রথমে দেখি, দেন ফরের বিষয়টা দেখবো, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হবে। ভায়োলেশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, একটা প্রতিষ্ঠান তার কার্যাবলী পরিচালনা করবে, they will perform its activities following the rules and regulation of the society as well as the country. But after following these rules, the main purpose of the organization is to make profit. But when they perform any corporate social responsibility, any specific portion of its profit will be consumed by the corporate social activities. That's why they will incur low profit at the end of the year. That's why people says that organization should not involve in corporate social responsibilities. In বাংলা আমরা যদি বলি, একটা প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে তার মুনাফা অর্জন করা। এখন মুনাফা অর্জন করতে গিয়ে সে রুলস এবং রেগুলেশন সম্পূর্ণভাবে ফলো করার পর সে যদি তার অর্জিত মুনাফার একটা নির্দিষ্ট অংশ সমাজের জন্য ব্যয় করে, সাপোজ ইউ ক্যান সে কনস্ট্রাকশনস অফ রোড অর building a school or college, they will must have to consume any portion of their profit. That's why they will incur loss. এজন্য বলা হয় ভায়োলেশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। সাপোজ আপনার প্রতিষ্ঠান 100 কোটি টাকা মুনাফা অর্জন করেছে দিস ইয়ার, এখন যদি তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে জড়িত হয়, দে মাস্ট ইউজ
any amount from 100 crore taka. That's why it is against violation of profit maximization rules for the organizations. Then যেটা বলা হয়েছে against a dilution of purpose. একটা প্রতিষ্ঠানের মূল পারপাস হচ্ছে সোশ্যাল মুনাফা অর্জন করা, এট দ্য সেম টাইম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কার্যাবলী সম্পাদন করা। এখন সোশ্যাল অ্যাক্টিভিটিস পারফর্ম করতে গিয়ে তার বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিকে বিসর্জন দিতে হয়। যেমন আপনি যখন কোনো স্কুল প্রতিষ্ঠা করবেন অথবা আপনি রোড কনস্ট্রাকশন করবেন, ইউ মাস্ট ইনভেস্ট ইউর টাইম, এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর মানি। আপনার যে অর্জিত 100 কোটি টাকা মুনাফা সম্পূর্ণ যদি আপনি নতুন করে ইকোনমিক অ্যাক্টিভিটিতে নিয়োগ করেন, দেন ইউ উইল অ্যাচিভ অ্যানাদার 100 crore প্রফিট অর লেস অর মোর দ্যান দ্যাট। কিন্তু আপনি যদি এর থেকে কোনো অংশ কর্পোরেট সোশ্যাল রেসপন্স, সাপোজ প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার জন্য ব্যয় করেন, আপনার ইকোনমিক এটা কোনো কার্যাবলীতে সম্পাদিত হবে না। কিন্তু ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক কার্যাবলী পরিচালনা করা। দেন যে বিষয়টা আসছে কস্ট, মেইনলি কস্টের বিষয় হচ্ছে আপনি যখন কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করবেন তখন আপনাকে অবশ্যই আপনার নির্দিষ্ট অর্থ ব্যয় করতে হবে এবং এর কোনো রিটার্ন নেই। এর জন্য এটাকে বলা হয়েছে সম্পূর্ণ কস্ট। এর জন্য আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না, এর জন্য এগেইনস্টে এর মতামত দিয়েছেন। টু মাচ পাওয়ার, একটা বিজনেস প্রতিষ্ঠান দেশে স্থাপিত হওয়ার পর, সাপোজ ইউ ক্যান সে Beximco, or you can say Abdul Momen Group or Tomo Construction, they are the so much powerful company and they can influence the decision of government. যেমন আপনি দেখবেন বাংলাদেশে যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয় তখন বাংলাদেশের সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ দিতে শুরু করে। এর প্রণোদনা প্যাকেজের ম্যাক্সিমাম অংশ চলে যায় বড় বড় প্রতিষ্ঠানের কাছে। তাহলে তাদের অনেকটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রয়েছে এবং ইভেন তারা গভর্নমেন্টের ডিসিশনকেও প্রভাবিত করতে পারে। এর জন্য তারা এগেইনস্টে যারা, তারা বলেছে they should not involve in corporate social responsibility because they have so much power to influence the society and government. Lack of skill, এখন ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের বিভিন্ন ধরনের স্কিল থাকে, ম্যানেজারিয়াল স্কিল, টেকনিক্যাল স্কিল, আর আপনার প্রথম দিকে ক্লাসগুলোতে আমরা যেটা ডিসকাস করেছিলাম কমিউনিকেশন স্কিল। বাট আপনি যখন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পরিচালনা কার্যক্রম পরিচালনা করবেন তখন দেখা যাবে তাদের ভিতর ওই পরিমাণ স্কিল নেই। কারণ হচ্ছে আপনাকে কাজ করতে হবে আনএডুকেটেড পিপল অথবা রুরাল লেভেল পিপলের সাথে। এর জন্য দেখা যাবে আপনাকে কার্যাবলী যথাযথভাবে সম্পাদনে বাধা সৃষ্টি হবে। এর জন্য বলা হয়েছে ল্যাক অফ স্কিল। ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, এখন আপনি যখন কর্পোরেট সোশ্যাল অ্যাক্টিভিটিস পরিচালনা করবেন, সাপোজ আপনি মনে করেন সিটি ব্যাংক এনএ ফর এক্সাম্পল অর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, তারা যখন কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যয় করে থাকে সেটার কোনো ডিরেক্ট অ্যাকাউন্টেবিলিটি থাকে না। দ্যাট মিনস আপনার কোনো জবাবদিহি থাকে না এবং গভর্নমেন্টের এক্ষেত্রে জবাবদিহিটা করেও থাকে না, যেহেতু তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজে অর্থ ব্যয় করেছে। অথবা আপনি খেলাধুলার কাজেও ব্যয় করতে পারেন, এনি টাইপ অফ ভলান্টারি অ্যাক্টিভিটিসে যখন এর কোনো ডিরেক্ট লেন অফ অ্যাকাউন্টেবিলিটি থাকে না বিকজ অফ ডুইং সাম সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং ফর ডুইং বেটার সামথিং ওয়েলবিং ফর দ্য সোসাইটি। এর জন্য যারা অ্যাডভোকেট রয়েছেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির পক্ষে, তারা এই মতামতগুলো এগেইনস্টে দিয়েছে। এগুলোর কারণে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে জড়িত হওয়া উচিত নয়। এরপরে কিছু ব্যক্তি আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির পক্ষে মতামত দিয়েছে, এটা আমরা একটু খুব সংক্ষেপে দেখি। পাবলিক এক্সপেকটেশন, একটা প্রতিষ্ঠান সাপোজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই স্থাপিত হয়েছে। এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে যখন কোনো প্রতিষ্ঠান স্থাপিত হবে তখন তারা নোয়াখালীর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেবে, পরিবেশ দূষিত করে। যেমন আপনাদের ক্যাম্পাসের পাশেই রাস্তা কার্পেটিং এর জন্য একটা পিচ ডালাইয়ের মেশিন স্থাপন করা হয়েছে, সেটা আপনার পরিবেশ দূষণ করে। এখন
প্রত্যেকটা সোসাইটির উদ্দেশ্য থাকবে তারা যেহেতু আমার সোসাইটি থেকে বেনিফিট নিচ্ছে, তারা অবশ্যই আমার জন্য কিছু ভালো কাজ করবে। যেমন রাস্তা ভেঙে গেলে সেটা মেরামত করে দেওয়া, সে ধরনের একটা এক্সপেকটেশন। এজন্য তারা মতামত দিয়েছে যে তারা দে শুড ইনভলভ ইন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টু ফুলফিল দ্য এক্সপেকটেশন অফ পাবলিক। লং রান প্রফিট, ইউ হ্যাভ এস্টাবলিশড অ্যান অর্গানাইজেশনস অ্যান্ড আপনি এখান থেকে প্রফিট মুনাফা অর্জন করে থাকেন। এখন আপনি যদি যারা অবহেলিত তাদের জন্য কোনো দায়িত্ব পালন না করে থাকেন, তাহলে মানুষের আপনার প্রতিষ্ঠানের প্রতি অনীহা দেখা দেবে যে আপনারা সমাজের উন্নয়নের জন্য কাজ করেন না। দেন যারা এক্সিস্টিং কাস্টমার দে মে লিভ দ্য অর্গানাইজেশন, এট দ্য সেম টাইম যারা নতুন কাস্টমার সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে তারাও আপনার প্রতিষ্ঠানে আসবে না। এই জন্য লং রান প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য ইউ শুড ইনভলভ ইন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস and work for the well-being of the society. Ethical obligation. Ethics means you should do beyond something rules. রুলসের বাইরে গিয়ে কিছু আপনার সমাজের জন্য কাজ করাই হচ্ছে ইথিক্যাল অব্লিগেশন। যেটা আপনি যখন একটা প্রতিষ্ঠান স্থাপন করবেন সমাজের উন্নয়নের জন্য, দ্যাট মিন্স আনএডুকেটেড পিপল যখন থাকবে ওইসব পিপলকে শিক্ষা প্রদান করার জন্য বা তাদেরকে পর্যাপ্ত সুবিধা প্রদান করার জন্য আপনি কিছু সামাজিক কার্যক্রম যেমন স্কুল প্রতিষ্ঠা করবেন, অথবা অথবা আপনি কোনো রাস্তা নির্মাণ করবেন। এটা আপনার ইথিক্যাল দিক থেকে সমাজের উন্নয়নের জন্য আপনি কাজ করবেন। এজন্য বলা হয়েছে যে ফর ইথিক্যাল অব্লিগেশন you will work for the well-being of the society and perform corporate social activities. Public image. এখন you are an organization running your business like Globe Pharmaceuticals Limited. এখন আপনি আপনার প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি করার জন্য আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে জড়িত হতে পারেন। কারণ আপনি যখন ব্যবসা করতেছেন আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, রুলস এন্ড রেগুলেশন ফলো করতেছেন, and you are achieving or earning some profit. But আপনি যখন corporate social responsibilityর সাথে জড়িত হবেন, then some people will definitely say something positive in favor of the organization, of your organization. That will ultimately increase your number of customers and they will purchase your product. At the same time, that will also increase your profit and market goodwill. সেজন্যই বলা হয়েছে an organization should involve in CSR activities to increase public image. Better environment আপনার এটা এখানে কিছু বলার নাই। আপনি কোনো বৃক্ষরোপণ করলেন প্রতিষ্ঠানের পক্ষ হয়ে, যেটা সমাজের উন্নয়নের জন্য কাজ করবে। দিস ইজ অল অ্যাবাউট বেটার এনভায়রনমেন্ট। ডিসকাসমেন্ট অফ ফার্দার গভর্নমেন্ট রেগুলেশন। আপনি প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, রুলস এন্ড রেগুলেশন মানতেছেন, আপনি এর সাথে আপনি যদি এক্সট্রা কোনো দায়িত্ব পালন করেন, দেন গভর্নমেন্ট আপনার উপর অতিরিক্ত রুলস আরোপ করবে না। যেমন আপনি আরএনজি প্রতিষ্ঠানের মালিক, সাভারে আপনার আরএনজি ফ্যাক্টরি আছে, আপনি যদি পরিবেশ দূষণ করেন, বর্জ্য নিষ্কাশন করে ইটিপি প্ল্যান নির্মাণ না করে, তাহলে গভর্নমেন্ট আপনার উপর রুলস আরোপ করতে পারে যে আপনাকে অবশ্যই ইটিপি প্ল্যান্ট নির্মাণ করতে হবে। তখন গভর্নমেন্ট এক্সট্রা রুলস দিবে। আপনি যদি কখনো আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকার কারণে কিছু সময়ের জন্য আপনি বিরত থাকেন ইটিপি প্ল্যান নির্মাণ থেকে, তখন এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য ডিসকাসমেন্ট অফ ফার্দার গভর্নমেন্ট রেগুলেশনের জন্য আপনাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির পক্ষে মতামত দেওয়া হয়েছে। ব্যালেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড পাওয়ার। আপনার যে পাওয়ার এবং রেসপন্সিবিলিটির মধ্যে সমন্বয় সাধনের জন্য ইউ শুড ইনভলভ ইন CSR অ্যাক্টিভিটিস। দেন স্টেকহোল্ডার ইন্টারেস্ট। স্টেকহোল্ডার কারা? স্টেকহোল্ডার হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাথে যার স্বার্থ জড়িত থাকে। যেমন আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে নোয়াখালীর সকল মানুষের স্বার্থ জড়িত রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি ভালো চলে,
সেটা নোয়াখালীর জন্য একটা গুডউইল বয়ে নিয়ে আসবে। তেমনি বা একটা প্রতিষ্ঠান যখন পরিচালিত হবে সুন্দরভাবে, একটা সিএসআর অ্যাক্টিভিটিস সম্পাদন করবে, তখন অন্য মানুষ সমাজে যারা স্কুল ফ্যাসিলিটিস নেই তারা উপকৃত হবে। যেখানে রাস্তা নেই, রাস্তা হলে কিছু মানুষের উপকার হবে, তখন তাদের স্বার্থ রক্ষা হবে। এটাই হচ্ছে স্টেক হোল্ডার ইন্টারেস্ট। পজেশন অফ রিসোর্সেস, আপনি সিএসআর অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যারা অবহেলিত তাদের হাতে আপনার সম্পদের ব্যালেন্স এবং সম্পদটা পৌঁছে দিয়ে তাদের অধিকার রক্ষা করতে পারেন। সুপারিটি অফ প্রিভেনশন ওভার কিউস, আপনি যখন সিএসআর অ্যাক্টিভিটিস সম্পাদন করে থাকবেন তখন কিছু কিছু সামাজিক প্রবলেম আছে। যেমন আপনি একটা রোড কনস্ট্রাকশন করলেন, ওখানে কিছু মানুষ কাজ করবে, তাদের এমপ্লয়মেন্ট সুযোগ সুবিধা সৃষ্টি হয়, তখন তারা আনএথিক্যাল কিংবা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত হবে না। এর মাধ্যমে আপনি সমাজকে খারাপ কাজ থেকে রক্ষা করে সুপেরিয়র হতে পারেন এবং রোগ থেকে প্রিভেন্ট করতে পারেন। These are all about your in and for and against corporate social responsibility. এছাড়াও আপনি কিছু লিখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছে যে আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইউ উইল পারফর্ম, অন্য বইতে অন্য কিছু দেওয়া আছে, টু ইনক্রিজ দ্য কাস্টমার রিটেনশন রেট, আপনার যে কাস্টমার এক্সিস্টিং রয়েছে তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে জড়িত হতে পারেন। These are the fact. দেন আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এথিক্স অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার। এটা আপনি কিভাবে করে থাকবেন সে বিষয়ে আমাদের পর্যালোচনা। ইথিক্যাল বিহেভিয়ারের বিষয়ে আমাদের যে বিষয়ে একটা মডেল রয়েছে, সেখানে হচ্ছে ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন ইথিক্যাল অ্যান্ড আনএথিক্যাল বিহেভিয়ার। এথিক্যাল ডিলেমা হচ্ছে আপনি সঠিক কাজ সম্পাদন করবেন কি করবেন না, it is the ethical dilemma, whether it is right or wrong. First of all, you have to identify what work should be done or not. Then you should identify what are the factors related to ethical and unethical behavior. First of all, আমরা যদি বলি স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্টের সাথে আপনার অনেকগুলো বিষয় জড়িত থাকে। 3টা স্টেজ রয়েছে, পরবর্তী স্লাইডে আছে, আমরা সেটাই ডিসকাস করি আগে। এটা একটা হচ্ছে প্রি কনভেনশনাল, কনভেনশনাল, আর একটা হচ্ছে প্রিন্সিপালস। এখানে প্রি কনভেনশনাল যদি আমরা সহজ কথায় বলি, আপনার একটা নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশন রয়েছে সমাজে, অথবা সমাজে আপনি কিছু মানুষের সাথে মুভমেন্ট করে থাকেন, তাদের কিছু মতামত রয়েছে, তাদের কথা আপনার যেটা খুব না মানলেই হয় না সেটা মানেন, বাকিটা আপনি ফলো করেন না আপনার নিজের ইন্টারেস্টের জন্য, সেটা হচ্ছে প্রি কনভেনশনাল। কনভেনশনাল হচ্ছে বিদ্যমান যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে সেটা আপনি সোশ্যাল অব্লিগেশনের কারণে পারফর্ম করে থাকেন। দিস ইজ অল অ্যাবাউট কনভেনশনাল। প্রি কনভেনশনালটা বেসিক্যালি আপনি পারফর্ম করে থাকেন আপনার পানিশমেন্ট থেকে বাঁচার জন্য অথবা রিওয়ার্ড প্রাপ্তির জন্য, and conventional you may perform to get some to follow the rules and regulation, and principle, what are the right or wrong you follow strictly. These are the principles. তাহলে প্রি কনভেনশনাল হচ্ছে লোয়ার লেভেল, আপনার মিনিমাম যেটা ফলো করলে চলে, you will follow that rules and regulations, and conventional হচ্ছে you maintain conventional order by fulfilling obligation, everybody যেটাকে এগ্রি করে, and আপনি প্রিন্সিপাল হচ্ছে আপনি সবগুলো ফলো করবেন খুব স্ট্রিক্টলি আপনার নিজস্ব মতবাদের উপর ভিত্তি করে, এবং সেক্ষেত্রে আপনি মেজরিটির অপিনিয়নকে গুরুত্ব দিয়ে থাকবেন। সো প্রি কনভেনশনাল আরেকবার বলি, সেটা হচ্ছে আপনি পানিশমেন্ট থেকে বাঁচার জন্য অথবা নতুন কোনো রিওয়ার্ড পাওয়ার জন্য করতে থাকেন, and conventional basically you will do for ethical decision
মেইনটেনিং আপনার এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটা প্রতিষ্ঠানে হতে পারে, or rules are expected standard of behavior in the organizations. and প্রিন্সিপাল হচ্ছে আপনি যখন আপনার নিজস্ব মতামত এবং প্রচলিত মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে থাকবেন, then it is called principle. Suppose you have rules in the organization to earn maximum profit, but you all should also do some discount activities for the welfare of the society. These are the principles. That means you are doing something for ethical reason, nothing else. আপনার নিজস্ব মতামতকে সব সময় বেশি গুরুত্ব দিয়ে থাকবেন, ফলোইং দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। আপনি কখনো রুলসকে ভায়োলেট করবেন না, যেটা আপনাদের বইয়ে বলা আছে সেটা আপনারা পড়ে নেবেন। দেন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেখানে বলা হয়েছে, আগে স্লাইডে যেতে হবে, ভ্যালুস, ইগো স্ট্রেন্থ, locus of control. Individual characteristics, ethics. Ethics basically principles, rules, beliefs, all are includes ethics. Principle, values, beliefs, যেটা আপনাকে ডিফাইন করে দেয় হোয়াট আর দ্য রাইট অ্যান্ড রং বিহেভিয়ার। আপনি একটা প্রতিষ্ঠানে যখন কার্য সম্পাদন করবেন কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয়, এটা কিছু প্রিন্সিপালস থাকবে, আপনার ভ্যালুস থাকবে, বিলিফ অনুযায়ী নির্ধারিত হবে। দিস ইজ কল্ড ইথিক্স। ভ্যালুস, ethics are under a values, but values are different. Values are, all values are not ethics, but all values are ethics, but all ethics are not values. Values is basic conviction, that means মতবাদ, আপনার মতবাদ, what is the right and wrong, আপনার নিজস্ব মতবাদ। প্রিন্সিপাল আপনার একটা নির্দিষ্ট থাকে প্রতিষ্ঠানে, সেটা আপনি ফলো করতে পারেন। বিলিফ হচ্ছে প্রতিষ্ঠানে সবাই যেটা মেনে নেয়, it should be done or not, this is belief. and values হচ্ছে বেসিক কনভিকশন, হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, দ্যাট ইজ মূল মতবাদ, কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়। and ego strength, ego determined the degree at which a person's conviction depend. আপনার যে মতবাদ এটা কতটা গুরুত্ব বহন করে সেটা ইগো স্ট্রেন্থ দ্বারা নির্ধারিত হয়ে থাকে। সো ইথিক্স হচ্ছে প্রিন্সিপালস, ভ্যালুস অ্যান্ড বিলিফস। ভ্যালুস হচ্ছে মূল মতবাদ, হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, অ্যান্ড ইথিক্স হচ্ছে দ্য স্ট্যান্ড টু হুইচ your values is established, that means your personal convictions. Locus of control, locus of control basically how can you control your own fate, that means আপনি যে পরীক্ষায় ভালো করবেন কি খারাপ করবেন এটা আপনার উপর নির্ধারিত হবে। আপনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এখন আপনি আপনার ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারেন। আপনি যদি rules, regulations and সে অনুযায়ী কাজ করেন, you will be a good entrepreneur or you will get a good job. And if you don't follow what should be done or not, did not follow the rules and regulations, then you may destroy your life, because there are some ethics, values and ego strength. Ethics, principles, values and belief, প্রত্যেকটা বিষয় আপনারা যেটা বিশ্বাস করেন, that will determine your future, because you have the capability to identify what is right and wrong and what should be done and what should not be done. Then হচ্ছে structural variables. একটা প্রতিষ্ঠান যখন পরিচালিত হয় তখন প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার সময় রোল রিলেশনশিপ থাকে। আপনার সাপোজ ক্লাসে সিআর আছে, একাডেমিক কাউন্সিল আছে, আপনার ডিপার্টমেন্ট একাডেমিক কমিটি আছে, টিচার আছে, তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন, রোলস রিলেশনশিপটি স্টুডেন্ট এবং টিচারের সাথে নির্ধারিত হয়, সেটা যেসব বিষয় দ্বারা নির্ধারিত হয়, দিস ইজ কল্ড স্ট্রাকচারাল ভেরিয়েবলস। দিস determine your ethical and unethical behavior. Suppose your office staff did not follow or do not follow the rules of preparing departmental file, then you will find
indiscipline in performing the activities of your department. These are the structural variables. Organizational culture. অর্গানাইজেশনাল কালচার হচ্ছে যে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে, তার একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন কনভেনশন থাকে, স্ট্যান্ডার্ড থাকে, হোয়াট শুড বি ইথিক্যাল অ্যান্ড হোয়াট শুড নট বি। সাপোজ বাংলাদেশে যদি আপনি বিজনেস করেন, ইউ ক্যান নট ট্রেড ওয়াইন, it is strictly prohibited. But if you go outside Bangladesh like Australia, Austria, England, you will find so many people are involved in trading wine. That's why they are following the culture of their organizations. That means the culture or belief that is followed by the organization is called organizational culture, and what are ethical and unethical. যেটা আছে issue and intensity. You are doing a business, you are a businessman or you are a software engineer, and you have been asked to solve the problems, like you have been asked to develop a software that will identify the number of COVID diseases in your area by following some symptom of that person. And if you follow that rules accordingly, then follow all the rules accordingly, then you can perform your activities. And the extent to which you have to work is called issue intensity. যে মাত্রায় আপনাকে কাজ করতে হবে প্রতিষ্ঠানের সফটওয়্যার ডেভেলপ করার জন্য, এটাকেই বলা হয় ইস্যু ইন্টেন্সিটি। এর জন্য আপনার কি কি দরকার? গ্রেটনেস অফ হার্ম, আপনার কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি যদি সঠিকভাবে কার্য সম্পাদন না করে থাকেন, কতটুকু মানুষ ইনফেক্টেড হয়ে থাকে, সেটাই ক্ষতি বলা হয়েছে। কনসিকুয়েন্স অফ রং, আপনি যদি ভুল করে থাকেন তাহলে আপনি সঠিকভাবে রোগ অথবা সমস্যা আইডেন্টিফাই করতে পারবেন কিনা। প্রবাবিলিটি অফ হার্ম, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কতটুকু। দিস আর দ্য সাম variables that includes in issue intensity. Then পরবর্তীতে immediacy of consequence, আপনি যদি সঠিকভাবে আইডেন্টিফাই করে না থাকেন, so many people may be affected, এটা হচ্ছে consequence. Concentration of effect, আপনি যদি একজন ভিকটিমকে সঠিকভাবে আইডেন্টিফাই করে থাকেন তাহলে আপনার কি কি বিষয় কনসেন্ট্রেট করে থাকেন। দিস আর দ্য ইস্যু ইন্টেন্সিটি। Then হচ্ছে ethical and unethical behavior. Ethical behavior means whenever you are following the rules and regulation, organizational, all of the variables, যেটা ethical dilemma বলা হয়েছে, then it is called ethical or unethical behavior. There are some moderators within the ethical behavior, that means your organizational culture, family, education. These are the moderators that affect your ethical and unethical behavior. তাহলে আমাদের ethical and unethical behavior কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের একটা মডেল আছে, স্টেজ অফ মডেল ডেভেলপমেন্টে আপনি দেখতে হবে আপনি প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর প্রিন্সিপাল কিনা। প্রি কনভেনশনাল মিন্স, আমি একটু সংক্ষেপে আবার রিক্যাপ করে যাচ্ছি। প্রি কনভেনশনাল মিন্স you are following some rules and regulation to avoid the punishment or to get some benefit. And conventional means whatever happening or whatever most of the people are following, you are following that, it is conventional. And principle means you are following your self conviction or self belief, also maintaining the rules and regulations, and you are working for the betterment of the society. These are the principles. এখানে যেটা বলা হয়েছে একটা আপনার চার্টও দেওয়া আছে, লেভেল অন প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল, যেটাকে বলা হয় কনভেনশনাল পরে ফলোইং internalized universal principle, justice and right, and at the same time you have to follow your self belief and values.
এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর মোটামুটি কমপ্লিট। আপনার চ্যাপ্টারে এই যে টপিকগুলো কভার করা হয়, ইউ উইল ফলো দ্যাট টপিক, বিকজ আপনাদের কোর্স কারিকুলামে সবগুলো টপিক কভার করা হয় না, এই জন্য যেটা কভার করা হবে জাস্ট ওটাই। এরপর আমরা প্ল্যানিং এ চলে যাবো এই চ্যাপ্টারের পরপরই। আজকে সম্ভবত হবে না, নেক্সট ক্লাসে ওটা আমরা শুরু করব। স্যার ইয়েস, চ্যাপ্টার 4 ছিল নাকি 5? এর আগেরটা ছিল চ্যাপ্টার 4, আর 5 এর সামান্য কিছু ছিল, ওটা আমরা দিচ্ছি না। এরপর চ্যাপ্টার 6, 5টা তেমন গুরুত্বপূর্ণ না, চ্যাপ্টার 4টাই আপনারা দেখেন। আপনার শুধু এই স্লাইডগুলো আমি দিয়ে দেব, আপনাদের দিতে বলা হয়েছিল, আপনাদের দিয়ে দেব। কিছু কিছু বিষয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কভার করা হয়েছে, কারণ আপনাদের সিলেবাসের সাথে সঙ্গতি রাখা হবে। সব তো পড়া যাবে না, কারণ এটা হচ্ছে আপনাদের মেজর না, মাইনর একটা কোর্স। সব পড়তে গেলে তো আপনাদের সময় পাবেন, বিশাল একটা। হ্যাঁ বলেন। আমরা কি শুধু স্লাইডের কন্টেন্টগুলো ফলো করব? বইতে তো আর বইয়ের অত কিছু তো আপনার পারবেন না, আমি স্লাইডে গুলো তো কন্টেন্ট কভার করতে বলা হয়েছে, ওইটা করলেই হবে। আচ্ছা স্যার, আপনাদের জন্য ইজি করে দিচ্ছি। এখন আপনারা যদি সব পড়তে চান, এটা আপনাদের ইচ্ছা। স্লাইড পড়া মানে, বই পড়া মানে আপনার ডিটেল পড়তে হবে, স্লাইডে তো মূল পয়েন্ট গুলো দেওয়া থাকে, আর কিছুই না। এরপর আমাদের চ্যাপ্টার 6 রয়েছে। চ্যাপ্টার 6 চেঞ্জ। চেঞ্জ কি কেউ একজন বলতে পারেন? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড চেঞ্জ? কেউ একজন বলতে পারেন? Change means the modifications of rules, regulation, or behavior of a person to achieve the goals of the society. Change হচ্ছে একজন ব্যক্তির বিহেভিয়ারকে মডিফাই করা ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য। ব্যক্তির বা প্রতিষ্ঠানও বলতে পারেন, রুলস, রেগুলেশন, স্ট্রাকচার চেঞ্জ করা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য। If we give an example like that, you are the owner of a pharmaceutical industry, but if you want to start your business, if you want to restart your business like as a ready-made garments manufacturer, you have to change everything. এই যে পুরো প্রসেসটা চেঞ্জ করা হচ্ছে, এটা আর কি আপনার জন্য আপনাকে মডিফাই করতে হবে। কি আপনার বিল্ডিং একই থাকতে পারে, দ্যাট মিনস যেখানে আপনি বিজনেস করেন সেটা একই থাকতে পারে, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ টেকনোলজি, you have to change manpower, you have to change your rules and regulation. At the same time, you have to follow RMG production guidelines developed by the government or authority concerned. একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ যেটাকে বলে, অথবা গভর্নমেন্ট যেটা রুলস নির্ধারণ করে, সেটা আপনারা ফলো করতে, যেটা আপনি ফার্মাসিউটিক্যালে ফলো করতেন সেটা চলবে না। এই যে মডিফিকেশন, এটাকেই বলা হয় চেঞ্জ। তাহলে চেঞ্জ হচ্ছে আপনার বিহেভিয়ার, প্রতিষ্ঠানের রুলস, প্রিন্সিপালস or any of the things modification to achieve the present goal of the organization or new goal of the organization. আগে যে গোল ছিল সেটাকে আপনি মডিফাই করে নতুন করে গোল অর্জনের জন্য, অথবা এক্সিস্টিং গোলকে অর্জনের জন্য হতে পারে। Suppose your প্রতিষ্ঠান, your organization are losing continuously, then you have to change your goal. Sorry, you have to change your human people, you have to change your technology, you have to change the rules and regulation and structure of the organization. This is called modification, and this modification is known as change. এটা যখন ব্যক্তির ক্ষেত্রে হবে তখন it is called personal change. When it is happen in case of organization, then it is called organizational change. এই যে চেঞ্জ আছে, এর উপর ভিত্তি করে আমাদের ফ্যাক্টরস রয়েছে আর ফোর্সেস রয়েছে, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্সেস। এটা আপনাদের এখানে স্লাইডে লেখা নাই। চেঞ্জ অ্যান্ড চেঞ্জ ফোর্সেস আছে, অর্গানাইজেশনাল চেঞ্জ, স্ট্রাকচার, টেকনোলজি, পিপল। এখানে আমরা লিখে দিচ্ছি অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড forces of change.
চেঞ্জের ফোর্স গুলো কি, টাইপস অফ চেঞ্জ দেওয়া আছে, ফোর্সেস গুলো আপনারা বইয়ে আছে, ওখান থেকে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যেসব ফোর্স রয়েছে, ফোর্স ইন্টারনালও হতে পারে, এক্সটার্নালও হতে পারে। এখন আমরা যদি একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোর্স দেখি, প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোর্স হচ্ছে প্রতিষ্ঠানে ইন্টারনাল যে বিষয়গুলো, দ্যাট মিনস একটা প্রতিষ্ঠান পরিচালিত হয় সেখানে যে এর মধ্যবর্তী কিছু বিষয় থাকে, এটা হচ্ছে আপনার ইন্টারনাল ফোর্সেস। এক্সটার্নাল ফোর্সেস হচ্ছে আপনি প্রতিষ্ঠান অথবা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন, এর বাইরে যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে, এর কারণে যদি আপনার কোনো পরিবর্তনের দরকার হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সেস। যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এত বছর পরীক্ষা নিত নিজেরাই, কিন্তু এবছর গভর্নমেন্ট রুলস এবং রেগুলেশনের কারণে তারাও নিজের অবস্থান পরিবর্তন করেছে, এটা হচ্ছে এক্সটার্নাল। কিন্তু ইন্টারনাল যদি ডিপার্টমেন্ট বেড়ে যায়, তখন দেখা যাবে ওই ডিপার্টমেন্টের জন্য আসন সংখ্যা নতুন করে নতুন ছাত্রছাত্রীর সংখ্যা ভর্তি করতে হচ্ছে, দ্যাট মিনস আসন বৃদ্ধি করতে হচ্ছে, এটা হচ্ছে মডিফিকেশন ফর ইন্টারনাল। আর অ্যাডমিশনের জন্য যখন আপনি সেন্ট্রাল পরীক্ষা নিচ্ছেন গুচ্ছ পদ্ধতিতে, দেন ইট ইজ কল্ড এক্সটার্নাল। দিস আর দ্য two forces causes change for the organization. External forces ভিতরে থাকে changing customer needs and wants. এখন কাস্টমার কারা? কাস্টমার হচ্ছে আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান। আপনি যদি রিয়েল সেন্সে দেখেন, they are the real customer because they are looking for some graduates who will serve their organizations. এখন একটা প্রতিষ্ঠানের কাস্টমারের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুড অলসো হ্যাভ বিজনেস নলেজ। এর জন্য আপনাদেরকে এই যে আপনাদের বিজনেস স্টাডিজ ফর ইঞ্জিনিয়ার্স কোর্সটা ইনক্লুড করা হলো। এই যে কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস এর উপর ভিত্তি করে আপনার নতুন করে কোর্স ইনক্লুড করা হলো, এটাই হচ্ছে চেঞ্জিং নিডস অ্যান্ড ওয়ান্টস। যেমন এমআইএস ডিপার্টমেন্ট এর আগে বাংলাদেশে কয়েক বছর আগেও ছিল না, সাপোজ 2004-05 দিকে শুরু হয়েছে, তার আগে ছিল না। তার আগে এই ধরনের রিকোয়ারমেন্ট তারা ফিল করেনি যে যারা বিজনেস গ্রাজুয়েট তাদের কম্পিউটার সায়েন্সের নলেজের দরকার আছে। এখন দেখছে তাদের বাস্ট নলেজ দরকার, তখন রিকোয়ারমেন্ট আসলো এবং সে অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি তাদের নতুন করে ডিপার্টমেন্ট খুললো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেসের সমন্বয়। এটা হচ্ছে কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস। নিউ গভর্নমেন্ট লস। এখন যদি গভর্নমেন্ট ল করে থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্টের রুলস, আপনি অবশ্যই ফলো করতে আপনাকে ব্যবসা করার জন্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসি। এখন গভর্নমেন্ট রুলস করলো, সাপোজ আপনি যখন একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যখন গ্রাজুয়েট বের হবে, তখন তাদেরকে কনভোকেশনের সময় তাদেরকে একই সাথে গোল্ড মেডেল দিতে হবে। যেটা গভর্নমেন্ট দিত সেটা প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেবে, সেটা রুলস করে দেবে, তখন সেখানে তাদের এটা ফলো করতে হবে বিকজ অফ এক্সটার্নাল লস। চেঞ্জ ইন টেকনোলজি। টেকনোলজি ইজ চেঞ্জিং গ্রাজুয়ালি, দ্য টুলস অ্যান্ড টেকনিক। আপনার এখন প্রতিষ্ঠান আপনার কাছে চাচ্ছে পাইথন প্রোগ্রামিং এ এক্সপার্ট হতে হবে। এখন আপনি সি প্রোগ্রামিং এ আপনি পারদর্শী। এখন পাইথন আপনি জানা না থাকলেও আপনাকে জানতে হবে। এখন প্রতিষ্ঠান আপনাকে পাইথন প্রোগ্রামে পারদর্শী হওয়ার জন্য সেভাবে আপনাকে ট্রেন করে থাকবে। দিস ইজ বিকজ অফ চেঞ্জিং টেকনোলজি। ইকোনমিক চেঞ্জেস। ইকোনমি কিভাবে চেঞ্জ হয়ে থাকে? একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের সাথে সাথে অথবা অন্যান্য প্রতিষ্ঠানের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট পরিবর্তনের সাথে সাথে you have to invest more money because of retention of your customer. আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না করেন, then you will lose your customer. At the same time, ইকোনমিক আরেকটা ফ্যাক্টর, আপনি যদি আপনার প্রতিষ্ঠানে আপনার যে স্টাফ রয়েছে তাদেরকে পর্যাপ্ত স্যালারি না দেন, অন্য প্রতিষ্ঠানের সাথে কম্পিট করে, দেন দে উইল ডেফিনেটলি লিভ দ্য অর্গানাইজেশন। এর জন্য এগুলোকে বলা হয় দে আর দ্য এক্সটার্নাল প্রসেস অফ অর্গানাইজেশনাল চেঞ্জ। ইন্টারনাল কি হতে পারে? নিউ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি হচ্ছে যে পদ্ধতিতে আপনি লক্ষ্য অর্জন করে থাকেন। ফর এক্সাম্পল, you are the business owner and you have different showroom from where you are selling your product, but you want to reach your product to different part of your country.
In that case you have to involve yourself in retail selling. That means আপনাকে সকল ব্যক্তির কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার, বিভিন্ন ধরনের রিটেইলারের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে নিউ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, এটা হচ্ছে ভেরি মাচ ইন্টারনাল। চেঞ্জ ইন কম্পোজিশন অফ ওয়ার্কফোর্স, এটা অর্গানাইজেশনাল ইন্টারনাল ফ্যাক্টর, কারণ আপনার আগের দিনে ছিল কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পারদর্শী ছিল, কেউ ছিল বিজনেস। এখন দুইটা বিষয়ই পারদর্শী হতে হবে। এই যে পারদর্শী হওয়ার সাথে সাথে আপনাকে চেঞ্জটা বয়ে নিয়ে আসে। নিউ ইকুইপমেন্ট, যখন আপনি প্রতিষ্ঠানে নতুন ইকুইপমেন্ট নিয়ে আসবেন, সাপোজ নিউ সফটওয়্যার নিয়ে এসেছেন, পাইথন নিয়ে এসেছেন, আগে ছিল সি প্রোগ্রামিং, অথবা আর নিয়ে আসছেন, আগে পাইথন ছিল, দেন আপনাকে কি করতে হবে, নতুন এমপ্লয় নিয়োগ করতে হবে, অথবা ওই যে এক্সিস্টিং এমপ্লয় আছে তাকে ট্রেন করতে হবে, ট্রেন করে তাকে স্কিল করতে হবে ওই টেকনোলজি ইউজের বিষয় অথবা ইকুইপমেন্ট ইউজের বিষয়। চেঞ্জিং এমপ্লয় অ্যাটিটিউড, অ্যাটিটিউড হচ্ছে আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি কিরকম, আপনি কাজটা ভালো করে পারবেন এটা আপনি বিলিভ করেন, এটা যদি হয় তাহলে আপনার সঠিকভাবে কার্য সম্পাদিত হবে। আর যদি চেঞ্জিং অ্যাটিটিউড না থাকে নতুন টেকনোলজির সাথে সাথে, তাহলে আপনাকে কি করতে হবে, নিউ এমপ্লয় নিয়োগ করতে হবে। এটা আপনাকে নতুন এমপ্লয় নিয়োগে বাধ্য করবে অথবা তাদেরকে ট্রেন করতে বাধ্য হবে। এটাই হচ্ছে internal causes. So external causes are what is happening due to external reason. Internal causes are what are happening because of internal changes within the organizations. এটা হচ্ছে আপনাদের মূলত forces of internal and external change। এরপরে আমরা types of change এ আসবো এবং change process এ আসবো। চেঞ্জ প্রসেস, আমরা চেঞ্জ দেখলাম, চেঞ্জ হচ্ছে মডিফিকেশন। চেঞ্জ কিভাবে হয়ে থাকে, দুইটা ভাবে হয়ে থাকে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। যা অর্গানাইজেশনের মধ্যে হয়ে থাকে দে আর ভেরি মাচ ইন্টারনাল, আউটসাইড দ্য অর্গানাইজেশন দে আর এক্সটার্নাল। সো চেঞ্জ প্রসেস, হোয়াট ইজ দ্যাট? চেঞ্জ প্রসেস হচ্ছে আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠান অথবা টেকনোলজি অথবা হিউম্যান রিসোর্সকে পরিবর্তন করতে পারেন বা করবেন, দিস ইজ কল্ড চেঞ্জ প্রসেস। এখন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, সেখানে আমরা দেখব, এটা সাপোজ মনে করেন আপনার একটা বরফের খণ্ড, দিস ইজ দ্য আইসবার্গ, এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেজ। আপনি যখন বরফের খণ্ড গলালেন তখন আপনি এই পানি পেলেন, বরফের খণ্ড গলিয়ে আপনি নতুন করে আকৃতি দান করবেন, দিস ইজ দ্য নিউ শেপ, দিস ইজ দ্য নিউ শেপ। তাহলে এটাকে আমরা লিখতে পারি আনফ্রিজিং, then change rephrasing, এই যে তিনটা স্টেজ রয়েছে, there is at the three stages. These stages are given by Kurt Lewis. কার্ট লুয়েন্স দিয়েছেন, এজন্য এটাকে বলা হয় কার্ট লুয়েন্স মডেল অফ চেঞ্জেস। কার্ট লুয়েন্স এই মডেলটা দিয়েছে, এজন্য এই মডেলটাকে বলা হয়ে থাকে কার্ট লুয়েন্স মডেল। দিস ইজ দ্য আইসবার্গ, দিস ইজ আইস, এটা আইসবার্গ ইনিশিয়াল স্টেজে। আইসকে আপনি গলিয়ে আপনি ওয়াটারে রূপান্তর করে নিয়ে আসছেন, দিস ইজ ওয়াটার। ওয়াটার রূপান্তর করার পর আপনি এই পর্যায়ে আবার ফ্রিজিং করে দিয়েছেন, দ্যাট মিনস আপনাকে এই শেপে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস আপনি যদি এই আইসবার্গকে সরাসরি এই ফ্রিজিং পর্যায়ে নিয়ে আসেন, সরি এখানে স্পেলিংটা ভুল হয়েছে, তাহলে সেটা নিয়ে আসা সম্ভব নয়, বিকজ ইউ হ্যাভ, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ব্রেক দিস আইসবার্গ ইনটু ওয়াটার, ওয়াটারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটাকে ওয়াটার নিয়ে আসি,
দেন হচ্ছে আইস। নিউ শেপে এটা আইস, এটা ছিল ইনিশিয়াল শেপ, দেন উই ট্রান্সফর্ম দ্য ওয়াটার ইনটু or transform ice into water, that means যেখান থেকে পরিবর্তন যে কোনো ভাবে পরিবর্তন করা সম্ভব, then we form a triangle iceberg, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা ট্রায়াঙ্গেল। এই যে পরিবর্তন, এটার জন্য আমাকে কি করতে, রিফ্রেজিং, আনফ্রেজিং মিন্স changing the any equipment or any system or any people or any object to its changeable স্টেট। চেঞ্জেবল স্টেট কি, ওয়াটার, এটাকে আপনি যে কোনো ভাবে চেঞ্জ করতে পারেন। যেমন বলা হয় তরল পানি যে কোনো পাত্রে সে আকার ধারণ করতে পারে, এটা যদি আপনি কলসিতে রাখেন সে থাকবে, আপনি যদি কোনো বক্সে রাখেন সেটাও থাকবে, আর আপনি যদি কোনো পাতিলে রাখেন সেটাও থাকবে। সেজন্য আপনাকে পানিতে রূপান্তর করতে হবে। কিন্তু আপনি যদি আইসকে সরাসরি কোনো কলসের ভিতরে রাখতে চান সেটা রাখা সম্ভব হয় না, বিকজ অফ ইটস শেপ। এরপর আপনি আপনার রেক্ট্যাঙ্গেল ফর্মে নিয়ে আসলেন, সেটা হচ্ছে আপনার প্রত্যাশিত এক্সপেক্টেড শেপ, সেটা হচ্ছে রিফ্রেজিং এর মাধ্যমে পরিবর্তন করে নিয়ে আসেন। These are the 3 steps developed by Carl Lewis for changing process. In the same way, আপনি যখন স্টুডেন্ট, তখন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনো ধরনের নলেজ নেই, তখন আপনাকে যদি বলা হয় আপনি পাইথন শিখবেন, আপনি পাইথন শিখতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় পাইথন না, আপনাকে আর শিখতে হবে, তাহলে আপনি আর শিখবেন। এখন সাপোজ ইউ হ্যাভ নলেজ অন পাইথন প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এর নলেজ যখন আসে তখন আর আপনার জন্য ইজি হয়ে যায়। এখন যদি আপনাকে বলা হয় আপনি পাইথন প্রোগ্রামিং পারদর্শী, বাট ইউ হ্যাভ টু ডু সামথিং ইন অ্যাকাউন্টিং সাবজেক্ট, এটা আপনার জন্য অনেক কঠিন হবে, কারণ ইউ হ্যাভ নো নলেজ। বাট when you have no knowledge on Python or accounting, anything you can be learn. এর জন্য আপনার যখন পাইথন প্রোগ্রামিং নলেজ আছে, দ্যাট মিন্স পাইথন প্রোগ্রামিং এর যখন নলেজ আছে, দেন ইউ হ্যাভ টু লার্ন অ্যাকাউন্টিং। দেন আপনাকে এটাকে ভুলিয়ে যেতে হবে যে আমার পাইথন প্রোগ্রামিং আছে, ইউ হ্যাভ টু ট্রেন on accounting, then after that you'll accounting এর পরে then you'll learn something accounting. এটা হচ্ছে আপনাদের চেঞ্জিং প্রসেস। যেমনটা বরফের ক্ষেত্রে দেখা ছিল, ঠিক তেমনি ভাবে আপনাকে যদি বলা হয় you will work in the marketing department, suppose you are working in marketing department, মার্কেটিং আপনি কাজ করেন, আপনার মার্কেটিং এর পর্যাপ্ত নলেজ রয়েছে। এখন যদি আপনাকে বলা হয় you have to work in the HR department, তাহলে আপনাকে নতুন করে চেঞ্জের প্রসেসের মতো HR এর উপর ট্রেনিং দিতে হবে, then you will be an officer in HR department. ঠিক এই কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতি বছর নতুন করে এমপ্লয় রিক্রুটমেন্ট করে থাকে, এবং দেখা যায় যখন মানুষ একটু প্রয়োজন হয় না এবং স্যালারি বেশি দিতে হচ্ছে, তখন তাদেরকে বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সময় কর্মচারী ছাঁটাই করে থাকে। This is the cause of leaving the organization and recruiting new employees in the organization. যে ঠিক বরফের মতো আপনার যদি পর্যাপ্ত নলেজ থাকে কোনো বিষয়ে, তখন ওই বিষয়টাকে মডিফাই করে নতুন করে আবার জ্ঞান দিতে হবে, চেঞ্জ প্রসেস। আর যদি আপনার কোনো বিষয় না থাকে, দ্যাট মিন্স ইউ হ্যাভ নো নলেজ, দেন you need no such stage. সাপোজ যেমন বলা হয় ছোট শিশুকে আপনি যেভাবে শিক্ষা দিবেন সে সেভাবে শিখবে, নতুন তরল অবস্থায় আপনি কি
নিউ আইসিশিপ এটাও দিতে পারবেন, এটাও দিতে পারবেন। যখন আপনার আইসবার রয়েছে তখন আপনাকে অবশ্যই ওয়াটারে নিয়ে আসতে হবে। আর ঠিক এমনি ভাবে মার্কেটিং ডিপার্টমেন্টে যে কাজ করে তাকে এইচআর ডিপার্টমেন্টে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ট্রেনিং দিতে হবে। This is called your changing process and it is also known as training. So you have to do something on everything whatever you need to do for changing the process. So first of all you have to unfreeze the process, then you change, then you have to unfreeze the process. So আপনাদের কি চেঞ্জ প্রসেস ক্লিয়ার? change process, forces of change, then we will go for organizational change types. Change means, আমি আবার রিক্যাপ করতেছি, change means the modification of rules and regulation or tools of the organizations to achieve any specific goals or objectives, and forces of change can be internal or external. Internal source are happen within the boundary of the organizations. External forces are happening outside the organizations, and change forces involve 3 stages developed by Kurt Lewis, and these stages are unfreezing, change, rephrasing, and the types of changes are, there are 3 types: structural change, technological change, and people change. স্ট্রাকচারাল চেঞ্জ আমরা যেটা দেখলাম বরফখণ্ড, সেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট অর ইভেন্ট অর অবজেক্টের ক্ষেত্রে বেসিক্যালি উই হ্যাভ টু লুক ফর স্ট্রাকচারাল চেঞ্জ বিকজ ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য স্ট্রাকচার। ইউ হ্যাভ rectangular iceberg and you have to form triangle iceberg. Then you have, first of all you have to change the form of water into liquid water, then you can transform the water into triangle form. This is called structural change. Technological change means when you introduce new technology, and in the case of new technology you will have to train the employee in using new tools and technique, and you have to introduce those tools in your organizations. For example, you have introduced internet-based communication technology to conduct your meeting. In that case, every person who are doing paper-based job has to be trained to use such information technology, and when they will be trained, they can conduct meeting using such information and communication technology. This is the technological change. And people change, you are working in the marketing department and you have been asked to work in the HR department. In that case, you have to train yourself accordingly about the recruitment, selection, and people management in the organizations. That means আপনাকে ট্রেনিং দিতে হবে কিভাবে একটা প্রতিষ্ঠানের পিপলকে পরিচালনা করা যায়। এজন্য ট্রেনিং দেওয়াটাই হচ্ছে আপনার পিপল ম্যানেজমেন্ট। ইজ ইট ক্লিয়ার? আপনি কিভাবে পিপলকে চেঞ্জ করবেন ট্রেনিং এর মাধ্যমে, তারা কি পরিমাণ ট্রেনিং দরকার এবং কোনটা দরকার নয়। দেন হচ্ছে রেসিস্টেন্স টু চেঞ্জ। হোয়াই ডু পিপল রেসিস্ট টু চেঞ্জ? কেন মানুষ চেঞ্জকে সঠিকভাবে গ্রহণ করে না? এর কারণ কি? এর কারণ বিভিন্ন রকম হতে পারে। আপনি যখন একটা স্ট্রাকচার, দ্যাট মিনস আপনি বরফখণ্ডের বিষয়ে আসেন, আপনাকে অবশ্যই লিকুইডে নিয়ে আসতে হবে। ঠিক তেমনি ভাবে যখন মানুষের ক্ষেত্রে দেখা যাবে তখন তারা এই চেঞ্জকে সহজভাবে গ্রহণ করতে চায় না। যেমন নতুন টেকনোলজি এখন যখন আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসবেন, সাপোজ ইউ আর লুকিং ফর টেকনোলজি বেসড
meeting or information communication technology to conduct your meeting, then every people has to be trained and educated in the way how to communicate and conduct meeting using information and communication technology, and that will force them to learn new knowledge and involved in educational activities. That's why they are not interested in change process. Then হচ্ছে you have to look for, কিন্তু এটার জন্য আপনার কি সুবিধা অসুবিধা রয়েছে এগুলো আপনারা বেসিক্যালি পড়ে নেবেন। আমি কেন ইউজ করা হয় এইগুলো দেখে নিচ্ছি, আপনারা যদি না বুঝেন তাহলে জিজ্ঞাসা করবেন। এডুকেশন এন্ড কমিউনিকেশন কখন ইউজ করা হবে, যখন এই যে বললাম আপনি কমিউনিকেশন ইউজ করে আপনি টেকনোলজি বেসড মিটিং কন্ডাক্ট করবেন। আপনার যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে, ইউ উইল বি মিসইনফর্মড এন্ড there will be miscommunication and organization will be a loser. Participation, যখন এক্সপার্টাইজকে কন্ট্রিবিউট করতে বাধা প্রদান করা হবে, তখন মানুষ এই চেঞ্জ প্রদানে বা অস্বীকার করে থাকে। আপনাকে বেশি পরিমাণে এক্সপার্টাইজ অর্জন করতে হবে, যেটা মানুষ পার্টিসিপেট করতে চায় না। নর্মালি দে লাইক টু স্টে লেজি অ্যান্ড লুক ফর দ্য ক্লিয়ার পিকচার, যেখানে অনেক বেশি ঝামেলা রয়েছে, তারপর অনেক বেশি মিটিং, অনেক বেশি কাজ, সেই বিষয়টা পিপল নর্মালি অ্যাভয়েড করতে চায়। যে অলওয়েজ লুক ফর এক পথে চলতে চায়, একাধিক পথ রয়েছে সেটা তারা খুঁজে নিতে চায় না। দেন ফ্যাসিলিটেশন অ্যান্ড সাপোর্ট নেগোসিয়েশন। ফ্যাসিলিটেশন অ্যান্ড সাপোর্ট নেগোসিয়েশন দরকার নেই, ফ্যাসিলিটেশন অ্যান্ড সাপোর্ট। ফ্যাসিলিটেশন অ্যান্ড সাপোর্ট তখনই হবে আপনার যখন একটা চেঞ্জ নিয়ে আসবেন একটা প্রতিষ্ঠানে। সাপোজ ইউ আর ফোর্সিং ইউর এমপ্লয়িজ টু ইউজ পাইথন অর আর প্রোগ্রামিং, বাট দে হ্যাভ নো নলেজ, দো ইউ উইল গিভ দেম ট্রেনিং। আমি বাংলায় বলতেছি, আপনি প্রতিষ্ঠানে আপনি পাইথন প্রোগ্রামিং নিয়ে আসেন, কিন্তু তাদের যদি পর্যাপ্ত নলেজ আপনি দিয়েও থাকেন, ট্রেনিং দিয়েও থাকেন, বাট দে উইল নট বি ইন্টারেস্টেড টু ওয়ার্ক বিকজ অফ expertise, তারা ওই কাজ করতে অভ্যস্ত নয়। People normally want to do whatever they do regularly in their daily life. এজন্য বলা হয়েছে facilitation and support. দেন হচ্ছে আপনাদের নেগোসিয়েশন, আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন পাওয়ারফুল গ্রুপের সাথে নেগোসিয়েট করতে হবে, কারণ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন গ্রুপ থাকে কাজ সম্পাদনের জন্য। এটাকে পিয়ার গ্রুপ বলে, পারফরমেন্স গ্রুপ বলে। তাদের ভিতর দেখা যায় কেউ বা একাধিক ব্যক্তি এই যে প্রতিষ্ঠানে বিভিন্ন টেকনোলজি নিয়ে আসা হয়েছে এটা সহজে গ্রহণ করতে চায় না, এই জন্য তারা চেঞ্জকে প্রভাবিত করতে চায়। এজন্য নেগোসিয়েশনের দরকার হয়। হাউ মাচ বেনিফিট আই উইল অ্যাচিভ ফ্রম সার্চ চেঞ্জ প্রসেস, নতুন টেকনোলজি আনার জন্য এবং নতুন কাজ শেখার জন্য আমি কি বেনিফিট পাবো, সেটা সবসময় নেগোসিয়েশনের দরকার হয়। এটা হচ্ছে এক বড় বাধা প্রতিষ্ঠানের জন্য। ম্যানিপুলেশন অ্যান্ড কোঅপারেশন, যখন প্রতিষ্ঠানে বিভিন্ন গ্রুপ, একটু আগেই বললাম, তাদের সাথে নেগোসিয়েশন দরকার হয়, তাদের যে বিভিন্ন ধরনের নিড রয়েছে তাদের সেগুলোকে ম্যানিপুলেট করতে হয় এবং তার সাথে সমন্বয় সাধনের দরকার হয় প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। দেন কোয়ারশন, এই যে পাওয়ারফুল গ্রুপ রয়েছে তাদের ভিতরে দেখা যায় কেউ একজন ব্যক্তি যদি কাজ করতে চায়, অন্য সব ব্যক্তি তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে থাকে যে ইউ শুড নট ওয়ার্ক বিকজ ইফ ইউ ওয়ার্ক উইল নট বি উইথ ইউ। এখানে এটা একটু ডিফারেন্ট হবে, নেগোসিয়েশন ডিফারেন্ট হবে। নেগোসিয়েশন করতে হয়, ম্যানিপুলেশন করতে হয়, কোঅপারেশন অ্যান্ড কোয়ারশন। দিস আর দ্য এলিমেন্ট অফ ইউর চেঞ্জ প্রসেস। আরো কিছু বিষয় আছে আপনাদের বইয়ে যেহেতু নেই, আমি এগুলো কভার করতেছি না, কারণ হচ্ছে আপনারা এত বেশি দেখার দরকার নেই। এই চ্যাপ্টার মোটামুটি এতটুকুই বললেই হবে। স্ট্রেস, রোল ওভার, রোল অ্যাম্বিগুইটি আর নট নেসেসারি। সো আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে?
Anyone? So কোয়াশনটা একটু বলবেন? কোয়াশন মিন্স আপনাকে ভয় দেখানো হচ্ছে। আপনি যখন কাজ করছেন, সাপোজ আপনার ডিপার্টমেন্টই আপনি স্টুডেন্ট, এন্ড আপনাদের সবসময় সব ব্যাচেই দেখা যাচ্ছে প্রত্যেক বছর একটা প্রজেক্ট দেওয়া হয়, কিন্তু এবছর দেখা গেল আপনাদেরকে প্রজেক্ট না, আপনাদেরকে বলা হয় যে আপনি প্রজেক্টে কাজ না করে নতুন করে প্রজেক্ট অ্যালং উইথ ইউ হ্যাভ টু কমপ্লিট এ টার্ম পেপার। তখন সেটার ক্ষেত্রে আপনি পক্ষে মত দিলেন, কিন্তু অন্য সবাই আপনার পক্ষে যখন মত দিবে, পক্ষে মত দিয়ে আপনাকে ভয় দেখে আপনি যদি রাজি হন তাহলে আপনাকে সবার কাছ থেকে ক্লাসে আসতে দিবে না অথবা পরীক্ষা দিতে পারবে না, এ ধরনের কিছু ভয় দেখে। একটা প্রতিষ্ঠানেও থাকে, বিভিন্ন গ্রুপ যখন আপনার সাথে মতে না মিলবে তখন তারা বিভিন্ন ধরনের ভয় দেখায়, আপনি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, আপনাদের কোনো সাহায্য করা হবে না, যেমন আপনি আপনার বন্ধু আপনাকে কোনো হেল্প করবে না, এই ধরনের আপনাকে হুমকি দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে প্রতিষ্ঠানে যখন কাজ করে তখন বলা হয় আপনি যদি এই পরিবর্তনকে মেনে নেন তাহলে আপনি যখন কখনো ছুটি নেবেন তখন আপনার বিপরীতে আমি আপনার কাজ করে দিব না, এই ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। এটাই হচ্ছে কোয়াশন অথবা বল প্রয়োগ। এটাকে বল প্রয়োগও বলা হয়। বল প্রয়োগ হচ্ছে আপনাকে জোর করা হবে যে আপনি করবেন না। এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এনিথিং আপনাদের কিন্তু অনেক ইজি করে দিচ্ছি, মানে কঠিন কোনো কিছু দিচ্ছি না আপনাদের, মাইনর যেহেতু। এরপর আমরা খুব ইজি টপিক গুলোতে চলে যাব। আর আপনাদের সপ্তাহে আমি 3টা করে ক্লাস নেব, আপনাদের কি লোড হয়ে যাবে 3টে নিলে? স্যার হ্যালো, হ্যাঁ বলেন। ক্লাসগুলো যদি একটা মানে ফিক্সড মানে রুটিন হইতো তাহলে আরো হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। আমি সপ্তাহে 3টা নিব। আপনাদের আইআইটি তো মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে আপনাদের রুটিনটা আমি দেখেছি, আর রবিবার বিকালে। রবিবার বিকেলে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। হ্যাঁ সকালে, প্রত্যেকদিন একটা করে গ্যাপ আছে। এখন আপনারা দেখেন, আমি চাচ্ছি আপনাদের আগে আগে সিলেবাসটা শেষ হয়ে যাক, এরপর যদি আপনাদের রিভিউ ক্লাস দরকার হয় সেটা অন্য জিনিস, ক্লাসটা অ্যাটলিস্ট শেষ হয়ে যায়। মঙ্গলবার বৃহস্পতিবার সকালে আর রবিবার বিকেলে। হ্যাঁ আপনাদের ওইটা আমি দেখেছি, দেখেই করেছি। স্যার হবে, রুটিন খালি আছে এগুলা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে স্যার এই টাইমগুলো ফিক্সড ধরে নিব? হ্যাঁ হ্যাঁ, 11টায় আপনাদের মঙ্গলবার এবং বৃহস্পতিবার ফিক্সড, আর রবিবার হচ্ছে 3টায়। 3টায়, আচ্ছা স্যার। আচ্ছা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের স্লাইডগুলো আমি দিয়ে দিচ্ছি একটু পরে, আর ভিডিওটা আপলোড করে দেব। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। আমার একটু পরে আবার একটা ক্লাস আছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।